সন্ধ্যা। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান, আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন স্থপতি, যিনি স্থাপত্য শিল্পে তার অবদান রাখছেন প্রতিনিয়ত। শুধু দেশে নয়, দেশের বাইরেও বিভিন্ন প্রজেক্টে তিনি কাজ করেছেন। শুনবো সেই গল্পগুলো, তার জীবনের ভাবনাগুলো। সাথে আছেন স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার। শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনে। থ্যাংক ইউ। কেমন আছেন? আর যেহেতু আপনি আর্কিটেক্ট, অবশ্যই অনেক ব্যস্ত সময় পার করছেন, সব কিছু মিলিয়ে সময়টা কেমন যাচ্ছে বা আপনি কেমন আছেন? জি, থ্যাংক ইউ, ভালো আছি। হ্যাঁ, আমাদের ব্যস্ততা তো থাকেই আর কি। আমাদের অফিসের পরেও কাজটা মাথায় করে বাসা পর্যন্ত যেতে হয়, আসতে হয়, তো সব মিলিয়ে ব্যস্ততাই চলছে। প্যান্ডেমিকের কারণে কিছুটা স্বাভাবিক জীবনে ছেদ পড়লেও আমাদের ব্যস্ততা, ব্যক্তিগত ব্যস্ততা বা অন্যান্য ইনভলভমেন্টগুলো যথেষ্ট, মানে এটা গ্যাসীয় পদার্থের মতো টোটালটাকে অধিকার করে রাখে। ব্যস্ততাটা আমাদের জীবনে এইরকমই। এবং সবার যেমন প্রফেশন লাইফে একটা সময় পর্যন্ত ব্যস্ততা থাকে, বা শুধুমাত্র যেটা বলছিলেন যে বাহিরের 9টা-5টার জবের মতো আর্কিটেকচারের জব না, বাসায় সেই কাজগুলো করতে হচ্ছে, রাতের পর রাত জেগে সেই কাজগুলো করে সাবমিট করতে হয়। তো সেক্ষেত্রে এই প্যান্ডেমিক সিচুয়েশন আসলে কিভাবে সেই লাইফটাতে কি করে ইউজ টু হয়ে গিয়েছিলেন? আর্কিটেক্টের জীবনটা ঠিক মানে এই প্রফেশনটা, এর কোনো রিটায়ারমেন্ট হয় না। ঘটনাচক্রে আমি 10 বছর সরকারি চাকরি করেছি আর কি, তারপরে এই প্র্যাকটিসে এসেছি এই বুঝে যে এটার কোনো রিটায়ারমেন্ট নাই। আমি শেষ দিন পর্যন্ত বা শেষ ক্ষমতা পর্যন্ত হয়তো কাজ করে যাব। সরকারি চাকরিতে হয়তো টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলে এখানে চলে এসেছি আর কি। বাট প্যান্ডেমিক আর একটা মোড অফ লাইফ আর কি। হ্যাঁ, বিভিন্ন লাইক কিছু ডিসএবিলিটি সহ যেমন অনেককে বাস করতে হয়, এটা ওই ধরনের একটা ওভারঅল সিচুয়েশনের ডিসএবিলিটি আমাদেরকে অ্যাটাক করেছিল। তার ভিতরেও সেও একটা স্বাভাবিক জীবন যাপন করে, আমরাও একটা স্বাভাবিক জীবন যাপন করেছি। তার তো বিভিন্ন ইম্প্যাক্ট আমার উপরে পড়েছে, ফিনান্সিয়াল, মেন্টাল, মানে বিভিন্ন ধরনের হয়তো আমাদের উপরে পড়েছে, কিন্তু সব মিলেই জীবনের মতো চলছে এবং প্রতিদিন নতুন নতুন কাজের সাথে যুক্ত হচ্ছেন। সো এই টাইমে আসলে কি কি কাজে ব্যস্ত আছেন বা কোন প্রজেক্টগুলোতে নিজেকে যুক্ত রেখেছেন? অন্যান্য ক্রিয়েটিভ আর্টসের মতো আর্কিটেকচারের বেসিক পার্থক্য হলো এটা একজন ক্লায়েন্ট লাগে। কবিতা আমি নিজে ঘরের মধ্যে দরজা বন্ধ করে করতে পারি, কিন্তু এটা আরেকজনের রেসপন্সে একটা ফিনান্সিয়াল ভায়াবিলিটি থাকে। এসব বেশ কিছু প্যারামিটার মিলে তৈরি হয়, অনেকটা মুভির মতো, যে এটা অনেক কয়জন একটা টিম ওয়ার্কের মতো। তো এই ক্ষেত্রে এটার ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি হয়, কারণ যে কোনো একটা কম্পোনেন্ট যদি ডিসরাপ্ট হয়, টোটাল সিকোয়েন্সটা হয়তো গঠন করা যায় না। তো এই ক্ষেত্রে প্যান্ডেমিকের ভিতরে ফিনান্সিয়াল ইম্প্যাক্ট অনেক বেশি বিভিন্ন সেক্টরে, যারা রিয়েল এস্টেট করে, বা এটা প্রাইমারি ছিল না, প্রাইমারি হয়তো ফুড, লিভিং, এইগুলো, বাসস্থান আরও পরে। তো এই কারণে প্রায়োরিটিতে এটা অবশ্যই পিছনে একটা ইম্প্যাক্ট সবার উপরেই পড়েছে, আমাদের উপরেই পড়েছে। বাট বিল্ডিং ইন্ডাস্ট্রি একটু স্লো, একটা বিল্ডিং হতে 3 বছর সময় লাগে। তো এই কিছু সময় হয়তো অ্যাবজর্ব করা গিয়েছে আর কি, বাট তারপরও চলছে। এখন আবার সেটা আবার রিস্টার্টিং হচ্ছে, আবার পুনরুদ্যমে জিনিসগুলো শুরু হচ্ছে আর কি। এবং বেশ কিছু প্রজেক্ট তো আসলে এই বছরেও অনেক পরিকল্পনা আছে এবং সামনের বছরেও তো অনেকগুলো কাজ হবে, সেই পরিকল্পনাগুলো তো এখন থেকেই এগোচ্ছেন। এরকম কোনো উল্লেখযোগ্য প্রজেক্ট নিয়ে কি শুনতে পারি? জি, অবশ্যই। এই মুহূর্তে যেটা শেষ হবে সেটা 21শে নভেম্বর সামরিক বাহিনী দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এটা বিজয় সরণিতে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম, যেটা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম নামে আসলে প্রজেক্টটির নাম। এটার একটা পার্ট ছিল তোষাখানা, যেটা বছর 2 আগে উদ্বোধন করা হয়েছিল। এখন ফুল ফ্লেজেড প্রজেক্টটা 21শে নভেম্বর উদ্বোধন করা হবে। এটা একটা উল্লেখযোগ্য প্রজেক্ট, অনেক বড় একটা প্রজেক্ট, কিন্তু অনেক বড় প্রজেক্ট। এটা কবে থেকে আসলে পরিকল্পনা করে এগিয়েছেন এই কাজে? এটা অলমোস্ট 2014 দিক থেকে আসলে প্রাইমারিলি শুরু করা হয়। বেসিক্যালি এটা 2টি মন্ত্রণালয়ের প্রজেক্ট ছিল, একটা প্রতিরক্ষা মন্ত্রণালয় আর একটা হলো জনপ্রশাসনের প্রজেক্ট। তোষাখানাটা জনপ্রশাসনের পার্টে ছিল। এই দুটোকে সমন্বয় করে তোষাখানাকে প্রথমে রিহ্যাবিলিটেট করার জন্য ওইটা ফার্স্ট প্রায়োরিটির প্রজেক্ট হিসাবে শেষ করা হয়
মাননীয় প্রধানমন্ত্রীও সেটা উদ্বোধন করেন 2017 সালে। তারপরে এটা 2021-এ উনি বাকি অংশটুকু উদ্বোধন করবেন এবং আশা করা হচ্ছে যে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে আর কি। যেহেতু এটা একটা মিউজিয়াম, সাধারণ মানুষের জন্যই এই জায়গাটি তৈরি করা হয়েছে, তো এই এত বড় একটা প্রজেক্ট করতে গিয়ে আপনি কোন কোন বিষয় আসলে প্রাধান্য দিয়েছেন বা খেয়াল রেখেছেন সেই বিষয়গুলো? প্রথম হলো মিউজিয়াম এর টিপিক্যাল জিনিস হলো কিছু আর্টিফ্যাক্ট থাকবে, মানুষ দেখতে আসবে, এইটা প্রথমে স্টপ করে রেখে আচ্ছা, আর কিভাবে এখানে পাবলিক স্পেস তৈরি করা যায়, মানুষ যে ওপেন স্পেস এবং এর অ্যাক্সেসিবিলিটি। প্রথম কথা হলো যে ভিজুয়ালি আমাদের যে কোনো প্রজেক্ট বাউন্ডারি ওয়াল দিয়ে আটকানো থাকে, এর কোনো বাউন্ডারি ওয়াল নাই, তার মানে এটা মোর ইনভাইটিং হবে। টোটাল কম্পাউন্ডের টোটাল জায়গাতে মানুষ যেন ঘুরতে পারে, বসতে পারে তার জন্য, এবং টোটালি আমরা একটা হ্যান্ডিক্যাপ ফ্রি মানে ইউনিভার্সাল অ্যাক্সেসিবল একটা প্রজেক্ট, যে কেউ যে কোনোখানে যেতে পারবে। এখানে 3 বাহিনীর ডিসপ্লে আছে, সামরিক বাহিনীর, আর্মি, নেভি, এয়ারফোর্স সবার আছে। এটা মেইন মিউজিয়াম। এখন যেটা ভাবা হচ্ছে মিউজিয়াম ফর্মালি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, বাট আমাদের টার্গেট ছিল বাকি অংশটাকেও সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অ্যাক্টিভ রাখা। তো সেক্ষেত্রে এখানে পিছন দিকে অ্যাম্পি থিয়েটার আছে, সিনেপ্লেক্স আছে, ফুড কোর্ট আছে, এই ধরনের যত সিভিক অ্যাক্টিভিটি, ওইটা যেন ওই কমপ্লেক্সটা যেন লাইভ থাকে উইথ ওয়াটার বডি, গ্রিনারি, সিটিং, প্রজেক্টিং সহ। আমাদের বহু পাবলিক ফ্যাসিলিটির খুব অভাব ঢাকা শহরে, এবং যদি খেয়াল করেন যে এইটা আমাদের এক ধরনের ট্যুরিস্ট ট্রিপের মতো হবে আর কি, যে আমাদের লুইকানের করা সংসদ ভবন থেকে শুরু করে নভ থিয়েটার, এইগুলো সেই কথা খেয়াল রেখে আমরা এখানে একটা বাস পার্কিং, ট্যুরিস্ট বাস পার্কিং এর ব্যবস্থা রাখা আছে। হিউজ অ্যামাউন্টের অফ কার পার্কিং আছে, যে কোনো মতেই যেন এখানে কনজেশন না হয় পাবলিক স্পেস হিসাবে। ওইটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল। সেকেন্ড হলো যেটা আমি পাশে বসিয়ে রাখলাম, মেইন মিউজিয়াম, সেটা নিশ্চয়ই আপনারা দেখবেন পরে, ওইটাও একটা বড় বিষয় ছিল আর কি। বেসিক্যালি 3টা স্পাইরাল দেখলে 3 বাহিনীর জন্য 3টা স্পাইরাল ছিল। চমৎকার একটা কনসেপ্টে কাজ হয়েছে, সেই গল্প আরো শুনবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, ওয়ালমার্ট গল্প কথায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট গল্প কথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার। যে সৃষ্টির গল্পে ছিলাম, আরও একটা প্রজেক্টের কথা আমি বলতে চাই, যেটা বেশ উল্লেখযোগ্য একটি কাজ হয়েছে আমান ইকোনমিক জোনে, সেন্ট্রাল মস্কের যে কাজটা হয়েছে, সেটার কনসেপ্টটা আমার কাছে একটা মস্কের জন্য খুবই ডিফারেন্ট লেগেছে। আপনার ভাবনা বা আপনার কনসেপ্টটা কি ছিল? হ্যাঁ, বেসিক্যালি ওই মসজিদটা ডিজাইন করা একটা সিচুয়েশনের উপরে। ওইটা বেশ কয়েকটি ফ্যাক্টরির সমন্বয়ে আমান ইকোনমিক জোন, সিমেন্ট, ফুড প্রসেসিং, প্যাকেজিং, শিপ বিল্ডিং, এইগুলোর মাঝখানে সেন্ট্রাল মস্ক। তো যে বাস্তবতার মধ্যে ছিল যে সিমেন্টের ট্রাক এটার পাশ দিয়ে যাবে, এই পাশে মেঘনা নদী, ওইটার বাতাস আসবে, আবার সিমেন্টের ধুলা যেন এর মধ্যে না ঢোকে, এইরকম একটা সেটিংয়ের মতো, মানে চিকিৎসা করার মতো এইসব লক্ষণের এগেনস্টে। হ্যাঁ, মানে একেবারে ব্ল্যাঙ্ক বোর্ড বা ব্ল্যাঙ্ক স্কোয়ারে ছবি আঁকার মতো বিষয় না। তো সেখানে যে জিনিসটা, আর একটা হলো যে মসজিদ আসলে কেমন হওয়া উচিত, যত খোলামেলা হওয়া সম্ভব ততটাই হওয়া উচিত, কিন্তু তাতে আবার মসজিদের আরেকটা বিষয় হলো যে প্রাইভেসির একটা ব্যাঘাত ঘটে। তো এই দুইটার একটা সমন্বয়ের চেষ্টা করা হয়েছে, যে মাটিটাকে হালকা করে উঁচু করে নিয়ে এসে তার ভিতরে সানকেন একটা মসজিদ করা, যেন উপর থেকে লাইট আসে, আমি চারদিকে তাকালে ওপেন দেখতে পাবো, কিন্তু আমার প্রাইভেসির সমস্যা হবে না, আমি পর্যাপ্ত লাইট পাবো। এবং যদি ছবিতে দেখেন যে সিলিংটা একটু আপ করা, এক ধরনের ফ্লোটিং একটা স্পেসের মধ্যে, গাছতলায় যেমন আমরা বসে থাকি, মনে করেন গাছের কাণ্ডটা শুধু নাই, তাহলে যে একটা হেভি একটা ছাদ উপরে আছে, পাশ থেকে বাতাস ফ্লো করছে, এবং হাইটের কারণে বাতাস যথেষ্ট ঠান্ডা থাকে, খুব কন্টেম্পলেটিং একটা স্পেস, যে আমাকে কেউ ডিস্টার্ব করছে না, এই রকম একটা জিনিস। আর বাকিটুকু হয়তো ভিজুয়ালে বোঝা যাবে যে লাইটগুলো কোত্থেকে আসছে, আমার পশ্চিম দিকটা সলিড, বাকি দিক থেকে লাইটগুলো আসছে, এই ধরনের একটা, একটু নিচু হয়ে ঢুকে বিশাল একটা গুহা লাইক স্পেস পাওয়া, এই রকম আর কি, এই ধরনের একটা চিন্তা থেকে এসছে। নির্মাণের গল্প তো শুনছিলাম, যদি নির্মাণের গল্পের আগের গল্পে যেতে চাই,
ছোটবেলায় যেতে চাই, সেই সময়টাতে আসলে আপনি কি আর্কিটেক্ট হতে চেয়েছিলেন কখনো? মানে আমরা যে জেনারেশনে বড় হয়েছি ঠিক ওইখানে চয়েস আর চান্সের ভিতরে একটা সমস্যা ছিল। খুব গুরুত্বপূর্ণ একটি কথা চয়েসের চেয়ে বলেছেন, জি। চান্সটা মোর ইম্পর্টেন্ট ছিল। জি। সো আমাদের সময় ঘটনাচক্রে আমি ক্লাস 6-এ আসলে আমি বগুড়া জেলা স্কুল থেকে চলে যাই রংপুর ক্যাডেট কলেজে। তো সেখান থেকে অধিকাংশ আমাদের বন্ধুরা আর্মিতে চলে যায়। আমাদের কিছু বন্ধু আমরা টার্গেট করি ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং মেডিকেল কলেজ, যারা তুলনামূলক ভালো। তো এখানে আসলে ওই সময়ে ঠিক এত চয়েসের বিষয়ে আমাদের ছিল না, আমাদের চান্স পাওয়াটাই মুখ্য ছিল। আমি আর্কিটেকচারে চান্স পাই বলে আসলে ওইখানে পড়া। বাট তার আগে ক্লাস 10-এর দিক থেকে আমি ব্যক্তিগতভাবে সাহিত্য চর্চায়, ইনক্লুডিং আমাদের কয়েকজন বন্ধু সহ আমরা সাহিত্য চর্চায় খানিকটা আমরা লিটল ম্যাগাজিন আন্দোলন তখন হচ্ছিল, আমরা একটা লিটল ম্যাগাজিন বের করি। ওই সময় শিশির ভট্টাচার্য আমাদের সাথে ছিলেন, আমাদের প্রচ্ছদ করে দিতেন, আমাদের কবিতার অলঙ্করণ করে দিতেন। আমরা বেশ কিছু সংখ্যা কন্টিনিউ করি, বুয়েট লাইফের অর্ধেক পর্যন্ত কন্টিনিউ করি। এর মাঝখানে ডিসরাপশন, এরশাদের কারণে ডিসরাপশন, 90-এর গণ অভ্যুত্থান, এইসব মিলে একটা ডিসরাপশন, তারপরে তো প্রফেশনাল লাইফে ঢুকে পড়ি। এবং আমাদের আর্কিটেকচারে যে ওয়েতে ক্লাসগুলো করানো হয়, দেখা যায় ডিজাইন স্টুডিওর যে ক্লাসগুলো হয়ে থাকে বা যেই ওয়েতে হয়ে থাকে, সেখানে আসলে একজন স্টুডেন্ট কতটা অনুপ্রাণিত হতে পারে শিক্ষকদের থেকে, বা তাদেরকে কতটা ইন্সপায়ার করা হয় আসলে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আমি যদি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফলো করার জন্য প্রফেশনাল তৈরি করি, সেই স্কুল এক ধরনের হবে। যদি আমি একটা প্রিডোমিনেন্ট স্টাইল, সে কংক্রিট ব্রিক মিলে এখন যে বাংলাদেশে যে জিনিস হচ্ছে এইটার মতো করে বিল্ডিং বানানো শিখি, যে ক্যাননগুলো এখন এক্সিস্ট করে সেটার মতো একটা, আর টোটাল সিস্টেমকে কোশ্চেন করার মতো থট প্রভোকিং আরেকটা স্কুল হতে পারে। ডিপেন্ড করে এটা কোন স্কুল, এটা কোন স্কুল। বিভিন্ন স্কুল, সে ফর এক্সাম্পল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে জাস্ট ইন্ডাস্ট্রি প্রফেশনাল, সার্ভিং প্রফেশনাল তৈরি করা হয়। কিন্তু এই গ্র্যাজুয়েশনে এসে আমরা কোন স্কুল অফ থটটাকে বিয়ার করি সেটা খুব ইম্পর্টেন্ট। তো শিক্ষকের উপরে, আর একটু বড় স্কেলে বললে ডিপার্টমেন্টের উপরে বা ডিপার্টমেন্টের মেইন থটের উপরে ডিপেন্ড করে স্টুডেন্ট কি পাবে। এটা ভিন্ন গাছে ভিন্ন ফলই হয়। সত্যি তাই, এবং সেই বিষয়ে আরও শুনবো। তবে আরও একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, ওয়ালমার্ট গল্প কথাই নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবার অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট গল্প কথার আজকের আয়োজনে। সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার। যেই গল্পে ছিলাম যে আমরা স্টুডেন্ট লাইফের সেই সময়টা শুনছিলাম, এবং একজন শিক্ষককে অবশ্যই সেই দিকে মনোযোগ রাখতে হচ্ছে যে তার স্টুডেন্টকে সে কীভাবে গড়ে তুলছে বা সেই সাবজেক্টের প্রতি কতটা ভালোবাসা দিয়ে গড়ে তুলতে পারছে। পরবর্তী সময়ে সেই ছেলে বা মেয়েটা যখন পাশ করে বের হয়ে যাচ্ছে, কাজের অপশনের কথা যদি আমরা চিন্তা করি, আসলে প্রফেশনের দিক থেকে কতটা সুযোগ এখন তৈরি হয়েছে বাংলাদেশে? কি মনে হয় যে বর্তমানে আর্কিটেকচারের অবস্থা কেমন? আমার কাছে মনে হয় যে সামহাউ এটা ডিমান্ডের চেয়ে সাপ্লাই একটু বেশি। কারণ আমরা দেখেছি যে লাস্ট 10 বছরে প্রাইভেট ভার্সিটির সংখ্যা মানে জ্যামিতিক হারে বেড়ে গেছে, যেটা হয়তো ইন্টারন্যাশনালি যদি কম্পেয়ার করেন পপুলেশন রেশিওতে আর্কিটেক্টের সংখ্যা আমাদের স্টিল কমে আছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো এই যত আর্কিটেক্ট বের হচ্ছেন তারা সবাই ঢাকায় সেন্টার, ঢাকার বাইরে খুব কম। ঢাকার বাইরে 400টা উপজেলা, 400 পৌরসভা আছে, খুব কম আর্কিটেক্ট আসলে আমার ধারণা বিভাগীয় শহর বাদে আর কোথাও প্র্যাকটিস করছেন না, খুবই কম সংখ্যক। তো এই কনজেশনটা আসলে হেলদি না, একটা স্টেটের জন্য হেলদি না। মানে যে কারণে কাজের কমতি পড়ছে, হয়তো ঢাকাতে কাজের চাপ পড়বে, হোয়ারেজ আন্ডার ডক্টরড অবস্থায় থাকবে অন্যান্য জায়গার। তো এই ডিস্ট্রিবিউশনটা, এটা আমাদের সব সমস্যা, ঢাকায় ট্রাফিকের সমস্যাও সিমিলার কারণ। তো ওই ট্রাফিক সমস্যায় আর্কিটেক্টরাও কিছুটা আটকে আছে। আপনি যখন একটা বিল্ডিংয়ের বা একটা প্রজেক্টের কাজ নিয়ে শুরু করেন, সেটা নিয়ে ভাবতে শুরু করেন, তখন সেই বিল্ডিংয়ের অ্যাস্থেটিক অ্যাপিলের দিকটা বা সেটার সাথে ফাংশনাল যে ব্যাপারগুলো থাকে সেটা কি করে ব্যালেন্স করার চেষ্টা করেন? আপনি কোন কনসেপ্টে এগোন?
আমরা যখন শুরু করি তখন এক ধরনের ধারণা ছিল শিল্পীর সত্তা, একজন স্থপতির শিল্পী সত্তা। বাট পরে আমি ছাত্রজীবন পার করার পর প্রফেশনে এসে দেখেছি শিল্পী সত্তার পূর্বে আমার চিকিৎসক সত্তা ইম্পর্টেন্ট। আচ্ছা। একজন চিকিৎসক যখন রোগীর সমস্ত কিছু বিচার করে তার চিকিৎসা দেয়, তো আমিও আসলে পৃথিবীর বুকে একটা চিকিৎসা করছি, আমার সিচুয়েশনটা বুঝতে হবে যে এটার কি অবস্থা, একে কি দেওয়া উচিত। তার যদি হাত কেটে যায় আমি সেলাই করে দেবো, তো সেলাইয়ের গ্রন্থির শিল্পটা অত ইম্পর্টেন্ট না, আমার আচ্ছা। সেলাই করাটা ইম্পর্টেন্ট, ওই জিনিসটা। তো সেটাকে গ্লোরিফাই করা যেতে পারে, অবশ্যই সুন্দর করে সেলাই করা যেতে পারে, বাট আমি যদি সেটা না করে ভুল চিকিৎসা করি ওইটা আমার জন্য ব্ল্যান্ডার হবে। আমি আর্টিস্টিকভাবে জিনিসটা করলাম, মানে যেটা অবশ্যই এটার পার্ট, ওইটা বটে, কিন্তু প্রায়োরিটিটা আমাদের সামহাউ ছিল যে আমার স্বপ্নে পাওয়া জিনিস আমি ইমপ্লিমেন্ট করব, আমার ধারণা না এই রোগীর শরীর কোনটা সহ্য করতে পারবে। এই যে ডাক্তারদের যে প্যাশন, এই ফানেলে আমি দেখতে চাই জিনিসটাকে। আপনার যে কয়েকটি উল্লেখযোগ্য প্রজেক্ট আমি দেখেছি, কাজগুলো দেখেছি, সেই কাজগুলো দেখে মনে হয়েছে বেশ পরিবেশ বান্ধব একটি কাজ আপনি করার চেষ্টা করেছেন, বা ন্যাচারাল লাইটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে কাজ করেছেন। এই ভাবনাটা কেন? না, মানে যেগুলো আমরা ফ্রিতে পাই, পানি, আলো, বাতাস, এইগুলোকে তো আমার ব্যবহার করতে হবে। আমরা স্টুডিওতে যে আলো জ্বালে এই কাজটা হচ্ছে, এর 300 গুণ আলো জাস্ট আমাদের বাইরে আছে, তো আমরা সেটাকে ইউজ না করে এখানে আমরা একটা খরচ করে জিনিস করছি। তো মেইন উদ্দেশ্য হওয়া উচিত যে কোনো একটা বিল্ডিংয়ে যেগুলো আমরা প্রাচুর্যের সাথে পাই সেগুলোকে স্বাভাবিকভাবে ব্যবহার করা আর কি। হ্যাঁ, মানে কত স্বচ্ছন্দে আমি এনার্জিকে কম ইউজ করলে আমাদের পৃথিবীর উপরে চাপ পড়বে বেশি। আমার ব্যক্তিগত সামর্থ্য থাকতে পারে, কিন্তু এই সম্পদ তো পৃথিবীর, তো সেটাকে আমি অপচয় যেন না করি, ওইটার যদি সদ্ব্যবহার করতে পারি, পানি যদি রিইউজ করতে পারি, আলো যদি এই জিনিসটা করতে পারি, বাতাসটাকে দিয়ে যদি আমি ঠান্ডা করি, আমার কন্ডিশনিং করতে হয়, এই জিনিসটা আর কি। তো এইটা আসলে খানিকটা মানে বিল্ডিংয়ের ভালো চরিত্রের মতো আর কি। মানে মানুষকে যেমন আলাদাভাবে বলা যায় না যে ভালো মানুষ, তো বিল্ডিংকেও গ্রিন না, বিল্ডিংকে অবশ্যই ভালো হতে হবে, বিল্ডিংকে গ্রিন হতে হবে বাই ডিফল্ট, দেন অন্যান্য অ্যাট্রিবিউট অ্যাড হতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ওই রকম আর কি। এবং আপনি তো দেশের ভেতরে যে কাজগুলো করছেন সেগুলো তো অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করছেন, এবং আপনি যেটা বলছিলেন আরও অনেক পরিকল্পনা আছে সামনে কাজগুলো করার, কিন্তু দেশের বাইরেও তো আপনি কাজ করেছেন, ভুটানেও কাজ হয়েছে। সো এই যে দুই দেশের যে কাজের অভিজ্ঞতা হয়েছে, এটা আপনার কাছে কেমন লেগেছে, বা কোন কোন বিষয়গুলো মনে হয়েছে আমাদের দেশে ল্যাকিংস আছে? মানে ওটা ঠিক তুলনা করা যাবে না, ওইটা ভুটানের ওইটা ঘটনাচক্রে পাওয়া কাজ। সাধারণত ক্রস বাউন্ডারি প্র্যাকটিস আমাদের দেশের সাথে ওইভাবে হয়নি, বরং আমাদেরকে অনুন্নত ভেবে অন্যরা এসে আমাদের এখানে আমাদের টার্মিনাল বানিয়ে দিয়ে যাচ্ছে, বা এইগুলো আমরা কোথাও বানাতে পারি না, আমরা হয়তো শ্রীলঙ্কাকে লোন দিচ্ছি কেবল, তো এই জিনিসটা হবে। কিন্তু আমার যেটা ঘটেছিল ওইটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে, এটা ভুটানে একটা রিসোর্ট করার মতো। ক্রস বাউন্ডারি প্র্যাকটিসটা আসলে এটা খুব সেনসিটিভ একটা জিনিস। আমরা কাদেরকে আসলে আমাদের এখানে ফোর্ট উইলিয়াম কলেজ বানাতে দিব কিনা, যারা আমাদেরকেই বাংলা শিখাবে, এই বাঙালিকে ব্রিটিশরা এসে তো এইটা একটা দীর্ঘ বিতর্কের ব্যাপার। তো সেটা একটা আমার মনে হয় যে বিদেশি প্র্যাকটিসটা মানে একজন আর্কিটেক্টকে অনেক ডিপলি একটা জিনিস দেখতে হয়, সেটা যে কোনো এনভায়রনমেন্টে হতে হয়, তার ব্যবহার বুঝতে হয়, তার ব্যাকরণ বুঝতে হয়, দেন উনি সেখানে কাজ করতে পারেন। এটা দেশে হতে পারে বা বিদেশেও হতে পারে। তো এখন যেটা ঘটছে বেসিক্যালি দুবাই এবং চায়না ইউরোপিয়ান এবং আমেরিকান আর্কিটেক্টদের প্লে ফিল্ড হয়ে গেছে, তারা সেখানে বিভিন্ন কিছু বানাচ্ছে। বাট এটা মানে কতটুকু সেনসিটিভ হচ্ছে এটা হয়তো একটু সময় দেয়া দরকার, তারপরে আমরা একসময় বিচার করে বুঝতে পারবো যে আসলে এটার মানে আমরা মুহূর্তের জাজমেন্টে সিল মেরে দিই, এটা একটু বোধহয় সময় দেওয়াটা বেটার, সময় দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। গল্পে গল্পে আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আসলে সৃষ্টিশীল মানুষ সবসময় সৃষ্টি নিয়েই ভাববেন, নির্মাণ নিয়েই ভাববেন, এটাই স্বাভাবিক, এবং সেই জন্য শুভকামনা জানাচ্ছি। আর আজকের মতো আমাদের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ওয়ালমার্ট গল্পকথার আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন আয়োজনে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। এসএসটিভির পর্দায় চোখ রাখবেন।